2025 সালে বারাসাতে সেরা 20টি পূজা মণ্ডপ দর্শন ট্যুর গাইড সহকারে। প্রথমে একটু ট্রেলার দেখে নেওয়া যাক। 1. রেজিমেন্ট, দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির। 2. বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির, নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। 3. শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, নবপল্লী আমরা সবাই ক্লাব। 4. হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, বারাসাত KNC রেজিমেন্টের পুজো। 5. অর্ধ আকাশের আর্তনাদ, শতদল সংঘ টাকি রোড। 6. মহাকুম্ভ স্নান, আগুয়ান সংঘ টাকি রোড। এই রকমই বারাসাতের এবছরের সেরা 20টি পুজো মণ্ডপ ট্যুর গাইড সহকারে সংক্ষেপে আলোচনা করব। আশা করি দূর দূরান্ত থেকে আগত বারাসাতের নতুন দর্শনার্থীদের বিশেষ কাজে লাগবে। ট্যুর গাইড সহকারে সমস্ত কিছুই অর্থাৎ প্যান্ডেল, থিম, দেবী প্রতিমা সমস্ত কিছুই এই ভিডিওতে দেখাবো, কিন্তু খুব বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা যাবে না, এত বড় ভিডিও হয়ে যাবে। পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেগুলো আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো আর কথা না বাড়িয়ে প্রথমে বারাসাতে পৌঁছানো যাক এবং এক এক করে বড় বড় ঠাকুরগুলো কোনটা কোথায় আছে সব দেখে নেওয়া যাক। ভিডিওটাতে এতগুলো ঠাকুর দেখাতে হবে, তাই খুব কম সময় ধরে মণ্ডপ ও ঠাকুর আমরা দেখব। শিয়ালদাহ বনগাঁ শাখার যে কোনো ট্রেনে চড়ে প্রথমে বারাসাত রেল স্টেশনে নামতে হবে, আর একবার স্টেশনে নামলে ডাইনে বাঁয়ে সব বড় বড় ঠাকুরই এখানে কাছাকাছি দেখতে পাওয়া যাবে। ডান দিকের ঠাকুরগুলো মূলত কৃষ্ণনগর রোড সংলগ্ন ঠাকুর, আর বাঁদিকে টাকি রোডের ঠাকুর। একবারে যারা নতুন আসছেন তাদের কোনো ভয় নেই, নির্ভয়ে সমস্ত ঠাকুর দেখে আবার বাড়ি চলে যেতে পারবেন। শুধু এই কথাটুকু মাথায় রাখলেই হবে যে বারাসাতের সমস্ত বড় বড় ঠাকুর মূলত দুটো রাস্তায় বা ওই রাস্তা সংলগ্ন এলাকাতেই থাকে। একটি হলো কৃষ্ণনগর রোডের ঠাকুর আর অপরটি হলো টাকি রোডের ঠাকুর। বনগাঁ থেকে শিয়ালদার দিকে যেতে গেলে রাস্তাগুলো যথাক্রমে বারাসাত স্টেশনের ডাইনে আর বাঁয়ে পড়ে। ডান দিকে কৃষ্ণনগর রোড আর বাঁ দিকে টাকি রোড পড়বে বনগাঁ থেকে শিয়ালদামুখী হলে। রেলপথ ভিন্ন সড়ক পথে নতুন দর্শনার্থীদের জন্য এই একই কথা প্রযোজ্য, অর্থাৎ কৃষ্ণনগর রোড এবং টাকি রোডের নামটা মনে রাখলেই হবে, বাকি আপনাদের বিশেষ কিছু না জানলেও হবে। তার কারণ আপনারা যখন একটি পুজো মণ্ডপের ঠাকুর দর্শন করবেন, তো পরবর্তী পুজো মণ্ডপ অন্যান্য দর্শনার্থীদের গতিপথ লক্ষ্য করলেই আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তী ঠাকুর কোথায় কি বড় আছে, দর্শনার্থীরা ওই মণ্ডপের পুজো দেখে পরবর্তী গন্তব্যের দিকে যখন যাবে তখনই আপনারা বুঝে যাবেন। বারাসাতে 1 থেকে 5 নম্বর পর্যন্ত 5টা প্ল্যাটফর্ম রয়েছে। যেখানেই নামবেন, যেই প্ল্যাটফর্মেই আপনি নামেন, 1, 2, 3, 4, 5 যেই প্ল্যাটফর্মেই আপনি নামেন, সেখানে কিন্তু প্রথমে রেল ব্রিজ পেয়ে প্রথমে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। প্ল্যাটফর্ম দিয়ে শিয়ালদাহমুখী হয়ে নিচে নেমে যাবেন ওই রেল ব্রিজ দিয়ে। হ্যাঁ, এবার ওখান দিয়ে নেমে শিয়ালদাহমুখী হয়ে হাঁটতে থাকবেন, রেল লাইনের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন। একটু সামনেই অদূরে একটা ফ্লাইওভার আপনারা লক্ষ্য করবেন, কিছুটা দূরেই। তা হেঁটে হেঁটে সেই ফ্লাইওভারের নিচে চলে আসবেন আপনারা। ফ্লাইওভারের নিচে আসলে একটা সাধারণ কালী পুজো, অতি সাধারণ কালী পুজো আপনারা দেখতে পাবেন। এবার এখান থেকে বাঁদিকে ব্রিজের নিচ দিয়ে 1-2 মিনিট হেঁটে গেলে পরেই আপনারা বারাসাত হরিতলার মোড়ে এসে পৌঁছবেন। আর ওই হরিতলার মোড়ের ডান দিকে 3-4 মিনিট পায়ে হেঁটে গেলেই বারাসাতে KNC রেজিমেন্টের পুজো। ধারাবাহিকভাবে বারাসাতের একটি বড় বাজেটের পুজো কিন্তু এটা। এবছর এদের থিম হয়েছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। গত বছর যদিও এরা রাজস্থানের উমেদ প্যালেস নির্মাণ করেছিল, কিন্তু এবছর হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী এই থিম করেছে। পূজা মণ্ডপ, লাইটিং, ঠাকুর আগাগোড়াই খুব উন্নত মানের এদের। খুব সুন্দর করে এরা। মণ্ডপের বাইরেটা প্রতি বছরই এই যে এইরকমভাবে সুন্দর করে সাজায়, আপনার স্ক্রিনে যেমনটি দেখছেন। হ্যাঁ, বঙ্গের কৃতি সন্তান যারা বা মহাপুরুষ যারা, তাদের কিন্তু এখানে বাইরে তাদের বিগ্রহ নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, সম্মান জানানো হচ্ছে। যেমন এখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি
মহাপুরুষের বিগ্রহ এখানে রয়েছে। তাই এগুলো ভালো করে এক নজর দেখে চটজলদি এবার মণ্ডপে প্রবেশ করি। মণ্ডপে প্রবেশ করে এর দেবী প্রতিমা এবং ইন্টেরিয়র ডেকোরেশনগুলো একটু দেখে নিই। তা এখানে মাতৃ প্রতিমা প্রতি বছরই খুব সুন্দর করে। হ্যাঁ, মায়ের মুখ যে আপনারা বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করেছে এরা। এই বছরের থিমটা একটু অন্যরকম। ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনগুলো এক নজর দেখুন আপনারা। অনেকগুলো পুজো তো, এই কারণে এই মুহূর্তে আর খুব বেশি এখানে স্টে করলে চলবে না, অনেকগুলো পুজো পরপর দেখতে হবে। তো ঠিক আছে, এই পর্যন্ত যা দেখা হলো, ভেতরে বাইরে সবই মোটামুটি দেখা হলো। এবার এখান থেকে আর দেরি না করে আবার সেই বাইরে বেরিয়ে আবার সেই হরিতলার ওই মুখটাই আসবো, ব্রিজের তলটায় আসবো। এবার কিন্তু ওই এসেই ডান দিকে হেঁটে যাব, ডান দিকে একদম ব্রিজের তলা দিয়ে সোজা হাঁটতে থাকবো। কিছুটা হাঁটলে পরেই হেঁটে হেঁটে কোথায় যাব, আমরা যাব বারাসাত চাপাডালি মোড়ের দিকে, বা যেখান থেকে এই টাকি রোডটা শুরু, মানে ওটা যাবে যে ওই চাপাডালি মোড়ের কাছে, ওইখান দিয়েই টাকি রোডটা আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, মানে টাকি রোডে ওঠা যাচ্ছে ওখান দিয়েই। তা ব্রিজটা যেখানে শেষ হবে, হ্যাঁ 4-5 মিনিট হাঁটলে পরে ব্রিজটা শেষ হয়ে যাবে। তা প্রথমে দেখতে পাবো আমরা কি, যে বারাসাতে বড় মাকে। হ্যাঁ, ট্রাক টার্মিনাসের গায়ে রয়েছে বারাসাতের এই বড় মাকে অবশ্যই ওখানে দাঁড়িয়ে দর্শন প্রণাম করতে হবে, বড় মাকে ভক্তি করতে হবে। এবার দর্শন প্রণাম শেষে 1-2 মিনিট হেঁটে গেলে কি হবে, আমরা সামনে এগিয়ে গেলে টাকি রোডে উঠে যাব। টাকি রোডে উঠে কি করব, বাঁ দিক বরাবর যত হাঁটবো মানে ততই 5 মিনিট অন্তর অন্তর সুন্দর সুন্দর 5-5টা বড় বড় ঠাকুর এখানে কিন্তু রয়েছে টাকি রোডে। মানে ওই আপনার চাপাডালি মোড় টপকে যেই আমরা টাকি রোডে উঠবো, প্রতি 5 মিনিট অন্তর অন্তর পায়ে হাঁটা, 5 মিনিট অন্তর অন্তর 5-5টা বড় পুজো মণ্ডপ রয়েছে। প্রথমে বিদ্রোহী আর শতদল লাগোয়া রয়েছে, তারপরে তো আরও কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, বালকবৃন্দ রয়েছে, কালিকাপুর রয়েছে, এবং সবশেষে রয়েছে আগুয়ান সংঘ। তা প্রথমে একটু এগিয়ে যাচ্ছি এই রাস্তায়, এগিয়ে বিদ্রোহী আর শতদল পাশাপাশি। তাই টাকি রোডে একটু হেঁটে এগিয়ে গিয়ে কী করছি, বাঁ দিকে এই যে গলির ভেতরে একটুখানি 1 মিনিট এগিয়ে গেলে পরেই বিদ্রোহী ক্লাবের পুজোটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, বিদ্রোহী ক্লাব। আচ্ছা, এবছর এরা এই সুন্দর একটা প্যালেস কিন্তু নির্মাণ করেছে। গত বছর তো দারুণ করেছিল, আরও বিশাল আকারে ওই ডাউনটাউন দুবাই যে সেই থিম করেছিল, বিশাল আকারে প্যান্ডেল। তো এবছর সুন্দর করেছে, দেবী প্রতিমা তো খুব সুন্দর, প্যান্ডেলের ইন্টারিয়র ডেকোরেশন খুব ভালো। সামনে এরকম ঝর্ণা তো থাকেই থাকে এদের। প্রতিমার ডেকোরেশনগুলো একবার ভালো করে দেখে নিচ্ছি। আচ্ছা, এবার এর প্রায় গায়ে লাগোয়া একেবারে ওই শতদল সংঘের পুজোটা। ঠিক আছে, আমরা যেই বাদিকে যেই গলিতে ঢুকেছিলাম সেই গলি থেকে বেরিয়ে এসে আবার টাকি রোডে উঠে ওই আবার একটুখানি এগিয়ে যাব, 1 মিনিট মাত্র হাঁটতে হবে শতদল সংঘের পুজোটা। হ্যাঁ, পূর্ব দিকে 1 মিনিট হেঁটে গেলে এবার সব যা হাঁটবো পরপর লাইন দিয়ে শুধু ঠাকুর পাবই। এই যে এটা হলো শতদল সংঘের পুজো। এবছরে এদের থিম হয়েছে অর্ধ আকাশে আর্তনাদ। গত বছর এরা এক রকমের গুহার মতো নির্মাণ করেছিল, সেটাও খুব সুন্দর করেছিল। এই বছর কিন্তু এরা করেছে ভুতুরে গুহা নির্মাণ করেছিল, আর এই বছর করেছে এরা অর্ধ আকাশে আর্তনাদ। প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিমের পুজো এরা করে প্রত্যেক বছর। তো অর্ধ আকাশে আর্তনাদ, এখানে বর্তমান সমাজে যে নারীরা কতভাবে নির্যাতিত হচ্ছে সেই কাহিনীগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে। সমাজে নারীরা কত লাঞ্ছিত অবহেলিত সেই সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভেতরটায় ভালো করে দেখলেই বোঝা যাবে যে মহিলাদের কিভাবে তার অত্যাচার সহ্য করে তারা, হ্যাঁ, কিভাবে লাঞ্ছিত তারা।
এই দেখুন ভালো করে। তাই বেরোনোর পথ দিয়ে বেরিয়ে আবার টাকি রোডে উঠে গেলাম। টাকি রোডে উঠে বলেছি 5 মিনিট হাঁটতে হবে, এখান থেকে সামান্য 5 মিনিট হাঁটতে না হাঁটতেই দেখা যাবে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব, একেবারে রোডের ওপরেই। হ্যাঁ, এরাও খুব দারুণ দারুণ পুজো করে প্রত্যেক বছর। গত বছর এরা করেছিল একেবারে পাঞ্জাবের যে স্বর্ণ মন্দিরটা রয়েছিল একেবারে ডিটো সেই রকম করেছিল, কিন্তু এবছর যেটা করেছে এটাও খুব দারুণ হয়েছে। থিম কি, দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির। ঠিক আছে, দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির নির্মাণ করেছে। মণ্ডপ ঠাকুর সব ভালো করে একবার দেখো। যেহেতু স্বামীনারায়ণ মন্দির তাই এখানে রাধাকৃষ্ণ এবং সর্বোপরি ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপ কিন্তু মণ্ডপের গায়ে কিন্তু বিভিন্ন বিগ্রহের আকারে নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপ, মৎস্য, কূর্ম, বরাহ, এই যে বিভিন্ন রাম, বলরাম, এই যে বিষ্ণুর যে দশাবতার সেই দশাবতারের বিগ্রহ কিন্তু এখানে সুন্দরভাবে নির্মাণ করা রয়েছে। আর দেবী প্রতিমাকেও একেবারে সেই সামঞ্জস্যপূর্ণভাবে নির্মাণ কিন্তু করা হয়েছে। তো আশা করি আপনাদের একদমই অসুবিধা হবে না, অন্ধ মানুষও চলে আসতে পারবে এই ঠাকুর দেখতে এবং আবার তার গন্তব্যে ফিরে যেতে পারবে। আবার ঠিক এই টাকি রোডে উঠে একটুখানি আর 4-5 মিনিটও হাঁটতে হবে না, হেঁটে গেলেই সামনে রয়েছে কালিকাপুর যুবগোষ্ঠীর পুজো। কালিকাপুর যুবগোষ্ঠীর পুজো খুব সুন্দর হয়। হ্যাঁ, গত বছর টেরাকোটার দারুণ সুন্দর প্যান্ডেল করেছিল, এবছরও তো এদের কোনো ব্যতিক্রম হয়নি, সৌন্দর্যে ঘাটতি করেনি এরা। ঠিক আছে, এবছর এই বিভিন্ন মূলিবাসের কাজ দিয়ে কাজ করেছে এরা। এই দেখুন, এক নজরে ভালোই লাগছে বেশ। কালিকাপুর যুবগোষ্ঠীর পুজো এটা এখানে হয়ে গেল। এইবার কি করছি, টাকি রোডে আবার ওই একই পথে 5 মিনিট এগিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে টাকি রোডের শেষ পুজো, অথচ বোধহয় সর্বশ্রেষ্ঠ টাকি রোডের পুজোগুলোর মধ্যে এই বছরে এটা। ওটা কি না, আগুয়ান সংঘের পুজো। হ্যাঁ, 53তম বর্ষে এদের থিম বা এদের ভাবনা হলো প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। এই রোডের থেকে এই গলির মধ্যে সামান্য 2 মিনিট হেঁটে গেলেই এই মণ্ডপটা আপনাদের নজরে পড়বে। হ্যাঁ, প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা, একটা বড় জলাশয়ের মধ্যে সাধুরা যেভাবে স্নান করছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। কুম্ভ মেলা যেভাবে সাধুরা স্নান করে এখানেও ঠিক সেইভাবে সাধুদের স্নানের দৃশ্য তুলে ধরা হয়েছে। হ্যাঁ, মহাকুম্ভ মেলায়। তা ভেতরে প্রতিমা, ডেকোরেশন সমস্ত কিছুই কিন্তু এর নামের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন সেই ব্যাপারটা। এই হলো টাকি রোডের সব পুজো দেখা হয়ে গেল। এবার টাকি রোডে উঠে আসছি, ফের টাকি রোডে ওই গলির থেকে বেরিয়ে উঠে চলে এলাম। এইবারে কি করব না, এইবারে বারাসাত কলোনি মোড়ের উদ্দেশ্যে রওনা হব। যেই পথ দিয়ে আপনারা এসেছেন ঠিক সেই পথ দিয়েই ফেরত যেতে হবে। এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতো রাস্তা হবে। অটো বা টোটোতে মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে যাওয়া যেতে পারে, বা পায়ে হেঁটে আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। এই হচ্ছে কোথায় না, সেই বারাসাত কলোনি মোড়। আসার সময় ব্রিজের নিচ দিয়ে এসেছিলেন, কিন্তু যাওয়ার সময় ব্রিজের ওপর দিয়েই যেতে হবে, এবং ব্রিজটা যেখানে শেষ হবে সেইখানটাতেই বারাসাতের কলোনি মোড়। হ্যাঁ, কলোনি মোড় তথা কৃষ্ণনগর রোড। এই রোডের ডান দিকে 6-7 মিনিট হেঁটে গেলে রেজিমেন্টের বড় পুজোটা দেখা যাবে, যাদের এই বছরের থিম হয়েছে ওই দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির। কিন্তু আগে এটায় না গিয়ে আগে কি করব, এই কলোনি মোড়টা পার করে রাস্তা ওই ফুটে যে রাস্তাটা চলে গেছে, হ্যাঁ, সেই রাস্তায় ঢুকে পড়ব। এখানে নাম করা বড় বড় সব পুজো আমরা পরপর অনেক কটা দেখতে পারবো। ঠিক আছে, প্রথম এই নবপল্লী রাস্তায় ঢুকে যাচ্ছি।
এই রাস্তায় ঢুকে মোটামুটি 5-6 মিনিট হাঁটলে পরে আমরা প্রথমেই দেখতে পাবো কি নবপল্লী অ্যাসোসিয়েশন। ঠিক আছে, প্রতি বছরে এরা চমক দেখায়, এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি, এবারও তার কোনো অন্যথান হয়নি। এবছরে এরা করেছে বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। বাস্তবে এই মন্দিরটি এখনও নির্মীয়মান। 700 কোটি টাকা বাজেটের এই মন্দির বৃন্দাবনের, এটা এখন নির্মাণ কাজ চলছে। আর সম্পূর্ণ নির্মিত হলে তার যে আকৃতি হবে সেই দৃশ্যই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির, বিশাল উচ্চতা, যথেষ্ট উচ্চতা এবং সৌন্দর্য, খুব সুন্দর প্যান্ডেল এটা। আর এখানে দেবী প্রতিমার মধ্যেও কিন্তু নতুনত্ব দেখা যাচ্ছে। হ্যাঁ, মায়ের মাথার উপরে সাপের ফণা আর তার উপরে দণ্ডায়মান হয়ে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। যেহেতু বৃন্দাবন, তাই শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের এখানে তো লীলাক্ষেত্র বৃন্দাবন, তাই এখানে দেবী প্রতিমার মধ্যে কিন্তু কিছুটা পরিবর্তন বা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। প্যান্ডেলের ইন্টেরিয়র ডেকোরেশনের মধ্যেও সেই সব বোঝা যাচ্ছে। তা এই মণ্ডপ থেকে আমরা এবার দর্শন হয়ে গেলে বাঁ দিকে বেরোবো। বাঁ দিকে কিন্তু বেরোতে হবে। বাঁ দিকে বেরিয়ে রাস্তায় বেরোলেই লাইটিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। লাইটিংয়ে এরকম রাস্তার লাইটিং, সেখানে কিন্তু পরিষ্কার শ্রীকৃষ্ণের দ্বারকা, মানে দ্বারকার যে প্যান্ডেলটা হয়েছে, অর্থাৎ কি যে নবপল্লী আমরা সবাই ক্লাবের যে পুজোটা, মানে এই বছরের মোটামুটি বারাসাতের শ্রেষ্ঠ পুজো এইটাই, সেই পুজোর লাইটিং আমরা দেখতে পাবো। অর্থাৎ ওই লাইটিং লক্ষ্য করেই এগিয়ে যেতে হবে। এখান থেকে কিন্তু অনেকটাই পায়ে হেঁটে প্রায় 15 মিনিট তো লাগবেই। তাই আর 10 টাকা টোটো ভাড়া দিয়েও আপনারা কিন্তু চটজলদি মণ্ডপের কাছে পৌঁছে যেতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই বছরে এটাই সেরা পুজো বলা যায়। হ্যাঁ, তা আমাদের হিন্দুদের 4 ধামের মধ্যে অন্যতম এক ধাম হলো এই দ্বারকা ধাম, যা গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতের পশ্চিম উপকূলে পশ্চিমাংশে গুজরাট রাজ্যে অবস্থিত সেই দ্বারকা, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। মণ্ডপের সৌন্দর্য, উচ্চতা আর প্রশস্ততায় বাস্তবে দ্বারকা নগরীর থেকে বোধহয় কোনো অংশে এরা কম নয়। দেবী প্রতিমা সম্পূর্ণ নতুনত্ব এখানে দেবী প্রতিমাতে দেখা যাচ্ছে। আর পুজো মণ্ডপের ভেতরের অংশেও নতুনত্ব কিন্তু অনেক কিছু রয়েছে। যেহেতু দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, আবাসস্থল, তাই সেখানে সেই রকম কিছুই কিন্তু দেখা যাচ্ছে। যেমন এই দেখতেই পারা যাচ্ছে যে দেবী প্রতিমাতে কি আছে, কৃষ্ণ আর কালীর সম্মিলিত রূপ আপনারা দেখতে পাচ্ছেন। বাঁ দিকে কৃষ্ণ আর ডান দিকে কালী, এই দুইয়ের সম্মিলিত রূপ। অলরেডি অনেক শ্রেষ্ঠ সম্মানে এরা এবছর পুরস্কৃত হয়েছে। এই নবপল্লী বয়েজ স্কুলের পাশে এই আমরা সবাই পূজা মণ্ডপ কমিটির পূজা, এটি এদের মাত্র এবছর 9ম বর্ষে পদার্পণ করেছে। 9ম বর্ষের পুজো এটা। যত দেখব ততই ভালো লাগবে, কোনো অংশ থেকে চোখ ফেরাতে আর মন চায় না। মণ্ডপ, ঠাকুর, কোনটাই বা কম। তাও বলা বাহুল্য, এরা পুজো মণ্ডপ কমিটি কিছুক্ষণ লোককে দেখার সুযোগ দেয়। অনেক জায়গা তো বেশি ভিড় থাকলে খুব বেশি দাঁড়াতেও দেয় না, তাও এরা দিচ্ছে যথেষ্টই সময়। তা যাই হোক, মণ্ডপ ঠাকুর সব ভালো করে দর্শন প্রণাম সেরে আমরা এখান থেকে বেরোবো। এবার কিন্তু বেরোবো সেই কৃষ্ণনগর রোডে গিয়ে উঠবো। অর্থাৎ এখান থেকে 11 নম্বর রেলগেটটা, কৃষ্ণনগর রোডের 11 নম্বর রেলগেটের কাছে গিয়ে উঠবো। 10 মিনিটে হাঁটা রাস্তা এখান দিয়ে, কিন্তু সেই 10 মিনিট হাঁটা রাস্তার মাঝে আর দুটো ভালো পুজো মণ্ডপের পুজো আমরা দেখতে পাবো। এর মধ্যে প্রথমটা কি, একটুখানি এগিয়ে গেলে প্রথম যে পুজোটা আমাদের চোখে পড়বে এটা হলো আমরা কজন ক্লাবের পুজো। এটা 35তম বর্ষের পুজো। এই যে সেই মণ্ডপ,
মণ্ডপ আর ঠাকুর ভালো করে দেখে নাও। এরপরে এটা দেখা হয়ে গেলে কৃষ্ণনগর রোডের দিকেই যাব। তা যেতে যেতে আর একটা ঠাকুর, এটাও খুব সুন্দর, হরিহরপুর ইউনাইটেড ক্লাব। এই হলো তাদের মণ্ডপ, ভেতরের ঠাকুর। এখানে এই যে ঘুড়ি, বাঁশের চটা, হাত পাখা, এই সমস্ত কাজ রয়েছে মণ্ডপের ভেতরে। এবার এখান থেকে বেরিয়ে কৃষ্ণনগর রোডে উঠে ডান দিকে 11 নম্বর রেলগেটটা ক্রস করলেই সামনে বারাসাত সন্ধানী ক্লাব। 11 নম্বর রেলগেট, কৃষ্ণনগর রোডে উঠে ডান দিকে সামনে একটু এগোলেই 11 নম্বর রেলগেটটা ক্রস করলাম। সেখান থেকে একটুখানি 1-2 মিনিট এগিয়ে গেলে কি হচ্ছে, বারাসাত সন্ধানী ক্লাব। 65তম বর্ষে এদের ভাবনা, মায়াপুরের নতুন ইস্কন মন্দির। বাহ! এটা এই রোডের বাঁ দিকে গলির মধ্যে পুজোটা হয়। 2 মিনিট হাঁটলেই পুজো মণ্ডপের কাছে পৌঁছে যাওয়া যায়, সামান্য 2-3 মিনিটের মধ্যে। হ্যাঁ, সামনে কত সুন্দর ঝর্ণা রয়েছে, সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতে হবে। একেবারে বাস্তবের মায়াপুরের ইস্কন মন্দির যেরকম তার রূপ, অনেকটাই তারা সেই রকম করার চেষ্টা করেছে। তা কি আর কখনো সম্ভব? বাস্তবের ইস্কন মন্দির যেটি, সেটার এখনও নির্মাণ কার্য সম্পন্ন হয়নি। নির্মাণ কার্য হয়তো সম্পন্ন হয়েছে, কিন্তু তার যে নকশা, ইন্টেরিয়র ডেকোরেশন, এগুলো এখনও বাদ আছে। তা 350 ফুট উচ্চতা বিশিষ্ট সেই মণ্ডপ তার অনুকরণে নির্মাণ করেছে। অত উচ্চতা না হলেও মণ্ডপটা খুব সুন্দরই লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে দেখি কি আছে। হ্যাঁ, বাহ! এইখানে মণ্ডপ সজ্জা তো অতি সুন্দর। আচ্ছা, প্রথমে এই মণ্ডপের যে বিগ্রহ, যে মায়ের প্রতিমার এখানে যেহেতু ইস্কন মানেই তো সেখানে রাধাকৃষ্ণ যুগল, আর সেই সাথে নিতাই গৌর পঞ্চতত্ত্ব থাকবেই। তাই দেবী প্রতিমার ডান দিকেই রয়েছে রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ, আর বাঁ দিকে রয়েছে পঞ্চতত্ত্ব অর্থাৎ নিতাই গৌর, অদ্বৈত, গদাধর, শ্রীবাস। সেই সাথে মণ্ডপের গায়ে খোদাই করা রয়েছে ভগবান বিষ্ণুর বিভিন্ন বিগ্রহ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। অতি সুন্দর লাগলো। এবার এখান থেকে বেরিয়ে কৃষ্ণনগর রোডে এবার আবার উঠতে হবে। আর কি, 11 নম্বর রেলগেট এবার পার করে কলোনি মোড়ের দিকে কিন্তু যাত্রা করব। কলোনি মোড়ের দিকে যেতে গেলে ডাইনে বাঁয়ে অনেক পুজো দেখতে পাবো। তা রেলগেট ট্রপ হয়ে খানিকটা হেঁটে বাঁদিকে, খানিকটা মানে কি 2-3 মিনিট হাঁটলে পরে বাঁদিকে রয়েছে কি জাগৃতি সংঘের পুজো। এদের পুজো মণ্ডপ, এদের ভাবনা কি, মহাভারতে উল্লেখিত যে স্বর্ণপ্রস্থ মন্দির, তার অনুকরণে এই মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। এই যে তার পুজো মণ্ডপ, ভেতর ঠাকুরও বেশ ভালোই লাগছে। এক নজর দেখে নেওয়া যাক। ব্যাস, এইবার আর দেরি করব না, আরও অনেক পুজো মণ্ডপ এখন দেখা বাদ আছে। এরপর চলে এলাম আবার রোডে উঠে, আবার হাঁটছি। এবার ওই কৃষ্ণনগর রোডে 1-2 মিনিট এগুলি ডান দিকে আমরা কি দেখতে পাচ্ছি, তরু ছায়ার পুজোটা। এই যে সেই মণ্ডপ, এই ঠাকুর, তরু ছায়ার পুজোটা একেবারে রোডের উপরে হয়েছে। বেরিয়ে চলে আসছি রোডে উঠে, এবার সে কলোনি মোড়ের দিকেই হাঁটা শুরু করছি। কলোনি মোড়ের দিকে এইবার 4-5 মিনিট হাঁটতে হবে টানা। 4-5 মিনিট হাঁটলে ডান দিকে গলির মধ্যে কি রয়েছে, এই যে ভাটরাপল্লী, সাউথ ভাটরাপল্লী। প্রতি বছর ভালো ভালো চমক আনে, প্রতি বছর। বিরাট বাজেটের না হলেও মধ্যম বাজেটের এই পুজো খুব সুন্দর করে। গত বছর এরা করেছিল যে পরিবেশে গাছের কি গুরুত্ব, গাছ লাগান প্রাণ বাঁচান, এইরকম তাদের থিম ছিল। কিন্তু এই বছর এরা কিন্তু দেখুন এই শিশু শ্রমিকদের নির্যাতনের দৃশ্যটা সুন্দরভাবে তারা পুজোর মাধ্যমে ফুটিয়ে তুলেছে। শিশুরা কিভাবে খাদ্য, বস্ত্র, শিক্ষা না পেয়ে শ্রমিক হিসাবে কাজ করে, আমাদের সমাজ কিভাবে পতনমুখী হচ্ছে এইভাবে শিশু নির্যাতনের কারণে, সেই দৃশ্য কিন্তু এরা বিভিন্নভাবে তুলে ধরেছে। ওই যে দেবী প্রতিমা, একজন প্রকৃত দেবী আর দুপাশে 2জন রয়েছে বাস্তবিক মা।
তা হয়ে গেল এই মণ্ডপ দর্শন হয়ে গেল। এবার এখান দিয়ে এই ভেতর দিয়ে একটু এগিয়ে যাওয়া যেতে পারে, বা আবার রোডে উঠে ডান দিকে একটুখানি এগিয়ে গেলেই আবার কী হবে, একটু এগিয়ে গেলে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটা। যদি রোডে ওঠা হয় তাহলে আবার এই ডান দিকে একটা গলির মধ্যে আছে, এটা হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতি। হ্যাঁ, নবপল্লী ব্যায়াম সমিতির পুজোটা এই প্রতি বছর কী করে, এই পুকুর ধারে কিন্তু এরা এই পুজোটা করে। এদেরও পুজো বেশ ভালোই হয়। হ্যাঁ, দেবী প্রতিমা সাবেকি ধাঁচের, কিন্তু তাও ভালোই লাগে এদের পুজোটা। এই আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুর ধারের সেই দৃশ্য, মণ্ডপ প্রতিমা সব দেখতে পাচ্ছেন। বাস এবার এইখান থেকে বেরিয়ে পড়ছি। এইখান থেকে বাইরে বেরিয়ে রোডে উঠলে পরেই ওই কলোনি মোড়ের গায়ে গিয়ে উঠবো, ঠিক আছে। এবার কলোনি মোড় থেকে উত্তর দিকে, কলোনি মোড় মানে কি, কৃষ্ণনগর রোডেই উঠলাম। এইবার উত্তর দিকে সামান্য 2 মিনিট পায়ে হাঁটলে পরে পেয়ে যাবো কি, বারাসাত হেলাবরতলা, ঠিক আছে। হেলাবরতলার থেকে ওখান থেকে একটুখানি এগিয়ে যাব উত্তর দিকে, কৃষ্ণনগর রোড ধরে উত্তর দিকে আর একটু 4-5 মিনিট হেঁটে গেলে পরেই রেজিমেন্টের এই বিরাট পুজো। হ্যাঁ, রেজিমেন্টের পুজোটা আমরা নজরে পড়বে। এটা হলো কৃষ্ণনগর রোডের উপরেই বাঁ দিকে, আর তার ঠিক অপোজিটে লালি সিনেমা হলটা রয়েছে। লালি সিনেমা হলের বিপরীতেই এই কৃষ্ণনগর রোডের ওপর রেজিমেন্টের পুজো। এবছরের থিম কিন্তু এদের দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির। অসাধারণ সুন্দর মণ্ডপ সজ্জা, প্রত্যেক বছর এরা এইরকম সুন্দর সুন্দর মণ্ডপ আর অতি সুন্দর সুন্দর দেবী প্রতিমা নির্মাণ করে। আমার মতে বারাসাতের সেরা বাজেটের 4-5টা পুজো মণ্ডপের মধ্যে প্রত্যেক বছর এরা থাকে। স্ক্রিনে আপনারা এদের মণ্ডপ সজ্জা, দেবী প্রতিমা, ইন্টেরিয়র ডেকোরেশন এগুলো সব লক্ষ্য করুন, আপনারা অবশ্যই সব বুঝতে পারেন। আমার মতে এদের মাতৃ প্রতিমা বোধহয় সব থেকে সুন্দর, যদি আমার মতে সব থেকে সুন্দর মাতৃ প্রতিমার মুখটা এদেরই তৈরি হয়। প্রতিমাও বেশ আকৃতিতে বড় হয়, ভেতরটা কি সুন্দরভাবে সাজিয়েছে। এখানে পুজো কমিটি মাইকে অ্যানাউন্স করছে যে এসব বহুমূল্য অলংকারে সুসজ্জিত নাকি। ইন্টেরিয়র ডেকোরেশনগুলো দেখে নেওয়া যাক ভালো করে। ব্যাস, বারাসাতের এবছরের সেরা পুজোগুলো, সবচেয়ে সেরা পুজোগুলোও দেখা হলো, সেই সাথে মাঝারি মাপের পুজোগুলোও দেখা হলো। জয় মা কালী, সকলের মঙ্গল করমা। পরবর্তী সময়ে এই রকম কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ করব, এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও আপনজনদের মধ্যে শেয়ার করারও অনুরোধ রইল।